আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, এই ভিডিওতে আমি আমাদের বেসিক সিরিজের ৩য় মডিউলের ভার্বের ২য় নাম্বার ক্লাসটি আলাপ করব। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা আলাপ করব আইএনজি ভার্ব কখন মেইন ভার্ব হবে, কখন জেরান্ড হবে, কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে। আইএনজি ভার্ব কখন মেইন ভার্ব হবে, কখন জেরান্ড হবে, কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে, এটা বুঝতে হলে আমাদেরকে নন ফাইনাইট ভার্বের ব্যবহারটা বুঝতে হবে, যা আমরা ইতিপূর্বেই আলোচনা করে এসেছি। তো আইএনজি ভার্ব কখন মেইন ভার্ব হবে, এই বিষয়টা একদম ইজি। আইএনজি ভার্ব কখন মেইন ভার্ব হবে এটা বোঝানোর জন্য আমাদেরকে অ্যাক্টিভের যেই টেন্সের স্ট্রাকচারগুলো আছে সেগুলোর দিকে একটু তাকালেই হবে। অ্যাক্টিভের টেন্সের প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু আইএনজি ভার্ব বসে এবং প্রত্যেকটার পূর্বেই কিন্তু অক্সিলারি ভার্ব বসে। সো আমরা বলতে পারি আইএনজি ভার্বের পূর্বে যদি অক্সিলারি ভার্ব থাকে এবং তা কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহৃত হয় তাহলে তা মেইন ভার্ব। চলো এই বিষয়টা একটু স্ক্রিন থেকে দেখে নিই। বাক্যে কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ আইএনজি ভার্বটা যখন মেইন ভার্ব হবে তখন তা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহৃত হবে। এটা আমরা কিভাবে চিনব? একদম ইজি উপায়, এর পূর্বে অক্সিলারি ভার্ব থাকবে। তাহলে আমরা দেখতে পাই প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অ্যাক্টিভের যত কন্টিনিউয়াস টেন্স আছে দ্যাট মিন্স হচ্ছে 6টা অংশে প্রত্যেকটার মধ্যেই আইএনজির পূর্বে অক্সিলারি ভার্ব রয়েছে। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করে নেওয়া যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, আই অ্যাম স্টাডিং ইংলিশ। এইখানে আমরা দেখতে পাই স্টাডিং কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে আর তার পূর্বে অ্যাম আছে। এখন এই অ্যাম স্টাডিং এই পুরোটা মিলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে স্টাডিংটা হচ্ছে মেইন ভার্ব। এরপরে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, আই হ্যাভ বিন থিংকিং। এখানে দেখো থিংকিং ভার্বের সাথে আইএনজি আছে, তার পূর্বে হ্যাভ বিন দুইটাই আছে। সো এটা কিন্তু থিংকিং সহ মেইন ভার্ব। এরপর আমরা চলে যাই, when I came home last night you were already sleeping। এখানে স্লিপিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তার পূর্বে আমরা দেখতে পাই where রয়েছে আর এখানে যে অলরেডি আছে এটা কিন্তু অ্যাডভার্ব, আর আমরা জানি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। সো এখানে অলরেডি কোনো সমস্যা তৈরি করছে না, where আর স্লিপিং এই দুইটা মিলে কিন্তু এখানে ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে। সো এখানে স্লিপিংটা হচ্ছে মেইন ভার্ব। পরের উদাহরণটা তোমরা দেখে নিও, আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণটা দেখিয়ে দিচ্ছি। Sorry, I can't meet with you tomorrow afternoon. I will be taking my friend to the airport. এইখানে আমরা দেখতে পাই taking কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে আর তার পূর্বে will be আছে। সো এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এতক্ষণ ধরে আমরা যেটা বুঝলাম, ভার্বের সাথে আইএনজি হলে সেটা মেইন ভার্ব হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে এর পূর্বে অক্সিলারি ভার্ব থাকা এবং সেটা কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহৃত হওয়া। তো ভার্বের সাথে আইএনজি লাগলে টোটালি 3 রকম হতে পারে। এক নাম্বার হচ্ছে মেইন ভার্ব, যেটা আশা করি তোমরা ক্লিয়ার। এখন আমরা দেখব ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে কখন সেটা জেরান্ড হতে পারে। একদম ইজি, ভার্বের সাথে আইএনজি লাগলে সেটা জেরান্ড হবে তখনই যখন বাক্যে তা নাউন হিসেবে কাজ করবে, যেটা নিয়ে কিন্তু ইতিপূর্বে আমরা আলাপ করেছি। এখন আরো একটু ক্লিয়ার করে দিব। যখন আমরা দেখব ভার্বের সাথে আইএনজি আছে তখন আমরা সবার আগে দেখব সেটা নাউন হয়েছে কিনা। যদি বাক্যে তা নাউন হয় তাহলে তাকে আমরা জেরান্ড বলে দেব। এখন বাক্যে তা নাউন হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? বাক্যে তা নাউন হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে শর্টকাট, আরেক নাম্বার হচ্ছে এটার ব্যবহার। তো এখানে আমরা দেখতে পাই লেখা আছে আইএনজি ভার্বটা নাউন হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ আইএনজি ভার্বটা যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে তখন আমরা তাকে জেরান্ড বলতে পারবো। এটা চেনার উপায়। বাক্যে এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে, অবজেক্ট হিসেবে কাজ করবে অথবা অবজেক্ট অফ প্রিপোজিশন এবং কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে, তাকে আমরা জেরান্ড বলবো। ইতিপূর্বেই কিন্তু বিষয়টা নিয়ে আমরা একবার আলাপ করেছি। আইএনজি ভার্বটা যখন সাবজেক্টের জায়গায় বসবে অথবা অবজেক্টের জায়গায় বসবে অথবা অবজেক্ট অফ প্রিপোজিশন অথবা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে তখন আমরা তাকে জেরান্ড বলব। 2 নাম্বার, এটা একটা শর্টকাট। আইএনজি ভার্বের পরিবর্তে যদি আমরা ইট বসিয়ে বাক্যের অর্থ ঠিক রাখতে পারি তখন তাকে কিন্তু আমরা জেরান্ড বলতে পারবো। মনে রাখতে হবে এই যে 2 নাম্বার যে অংশটা শর্টকাট, এটা কিন্তু সব জায়গায় মিলবে না, কিছু কিছু জায়গায় কিন্তু এর ব্যতিক্রম রয়েছে। এই জন্যই
আইএনজি ভার্বটা জেরান কিনা এটা বুঝবো আমরা মূলত 1 নাম্বার পন্থায়। অর্থাৎ আইএনজি ভার্বটা যদি সাবজেক্ট হয় অথবা অবজেক্ট হয় অথবা অবজেক্ট অফ প্রিপোজিশন হয় এবং কমপ্লিমেন্ট হয়, তখন তাকে আমরা জেরান বলবো। এবার বিষয়টাকে আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝে নিই। আইএনজি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার। রাইটিং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল। এখানে আমরা দেখতে পাই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এর পূর্বে একটাই ওয়ার্ড আছে যা কিনা রাইটিং। সো এই বাক্যে রাইটিং শব্দটা সাবজেক্টের জায়গায় আছে, তাই আমরা বলতে পারি আইএনজি শব্দটা সাবজেক্টের জায়গায় বসার কারণে এটাকে আমরা নাউন বলবো, দ্যাট মিন্স হচ্ছে এটা জেরান। এরপরে আমরা দেখি ইটিং ভেজিটেবলস ইজ গুড ফর হেলথ। এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এর পূর্বে ইটিংও রয়েছে ভেজিটেবলস রয়েছে। এখন কোনটা সাবজেক্ট? এখানে আমরা দেখতে পাই ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর ভেজিটেবলস যদি সাবজেক্ট হতো তাহলে ইজ ভার্বটা প্লুরাল হতো। সো বোঝাই যাচ্ছে এখানে ইটিং হচ্ছে সাবজেক্ট আর ইটিং কিন্তু নাউন, আর নাউন হয়ে এটা জেরান। এরপর আমরা দেখতে পাই লিভিং ইন অ্যান ইংলিশ স্পিকিং কান্ট্রি হেল্পস ইউ ইমপ্রুভ ইউর ইংলিশ ফার্স্ট। এই বাক্যে মূল ভার্ব হচ্ছে হেল্পস। এই মূল ভার্বের পূর্বে আমরা দেখতে পাই ইন অ্যান ইংলিশ স্পিকিং কান্ট্রি, এই পুরোটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। মনে রাখতে হবে প্রেপোজিশনাল ফ্রেজ ইংরেজি বাক্যে সাবজেক্ট হয় না। সো এই যে ইন থেকে নিয়ে কান্ট্রি পর্যন্ত এটাকে আমরা সাবজেক্ট বলতে পারছি না, তাহলে এখানে সাবজেক্টের জায়গায় বাকি রইল কে? লিভিং। দ্যাট মিন্স হচ্ছে লিভিং আইএনজি যুক্ত ভার্বটি এই বাক্যে সাবজেক্ট। তাহলে আমরা বলতে পারছি আইএনজি ভার্বটা যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে তাকে আমরা জেরান বলে দিব। আইএনজি ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার। শি সাজেস্টেড টেকিং নোটস। এখানে আমরা যেটা দেখতে পাই সাজেস্টেড যে ভার্বটা রয়েছে তারপরে টেকিং নোটস রয়েছে। এখন এই যে টেকিং নোটস এটা কিন্তু বাক্যে অবজেক্ট, আর আমরা জানি আইএনজি যুক্ত ভার্বটা যদি অবজেক্টের জায়গায় বসে তাহলে তা কিন্তু জেরান। এটাকে যদি আমরা এই যে ইটের মাধ্যমে পরিবর্তন করি তাহলে কিন্তু অর্থ মিলে যাবে। দেখি শি সাজেস্টেড ইট, সে এটার পরামর্শ দিল। এর পরের উদাহরণটাতে আমরা চলে যাই। হি অফেন অ্যাভয়েডস অ্যানসারিং হিজ ফোন। সে প্রায় সময় তার কলটাকে এড়িয়ে চলে বা কলের উত্তর দেওয়াটাকে এড়িয়ে চলে। এখানে এই যে অ্যাভয়েডস হচ্ছে ভার্ব, তারপরে অবস্থিত অ্যানসারিং এটা হচ্ছে অবজেক্টের জায়গায় আছে, তাই এটা জেরান। এখন কোন বাক্যে কোন শব্দটা অবজেক্ট সেটাকে আমরা বের করব কিভাবে? এটা ইতিপূর্বে আমরা আলাপ করেছি অন্য আরেকটা ভিডিওতে, এখানে আরেকবার বলে দিচ্ছি। ভার্বটাকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা যায় আর এক্ষেত্রে যদি অবজেক্ট পাওয়া যায় তাহলে তো সেটাই অবজেক্ট আমরা বলে দিব। এখন আমরা দেখব হচ্ছে জেরান্ডের অবজেক্ট অফ প্রিপোজিশনের ব্যবহার। আই ইমপ্রুভড মাই ইংলিশ বাই প্র্যাকটিসিং এভরিডে। এই বাক্যে আমরা দেখতে পাই বাই হচ্ছে প্রিপোজিশন, বাইয়ের পরে অবস্থিত প্র্যাকটিসিং ওয়ার্ডটি হচ্ছে এখানে আইএনজি ভার্ব, আর আইএনজি ভার্বটা যেহেতু বাই প্রিপোজিশনের পরে অবস্থান করছে তাই প্র্যাকটিসিং শব্দটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন, যা কিনা জেরান অর্থাৎ নাউন। এরপরে আমরা দেখতে পাই উই লেফট দ্য পার্টি আফটার সেইং গুড বাই টু এভরিওয়ান। এই বাক্যে আফটার হচ্ছে প্রিপোজিশন, তারপরে অবস্থিত সেইং শব্দটা হচ্ছে নাউন অর্থাৎ এটা জেরান। এই পর্যায়ে এসে আমরা আইএনজি ভার্বের কমপ্লিমেন্টের ব্যবহার দেখব। অর্থাৎ আইএনজি ভার্বটা যদি লিঙ্কিং ভার্বের পরে বসে অবস্থা না বুঝিয়ে সাবজেক্টকে ব্যাখ্যা করে তাহলে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলে দিব, দ্যাট মিন্স হচ্ছে সেটা জিরান। মাই ফেভারিট অকুপেশন ইজ রিডিং। এই বাক্যে আমরা দেখতে পাই রিডিং শব্দটা ইজ লিঙ্কিং ভার্বের পরে অবস্থিত। এখন এই যে রিডিং শব্দটা রয়েছে এটা কিন্তু এই বাক্যে কমপ্লিমেন্ট। এখন কথা হচ্ছে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? আমরা দেখতে পাই এখানে মাই ফেভারিট অকুপেশন, এটা কিন্তু অকুপেশনকে ব্যাখ্যা করছে আর অকুপেশনটা কিন্তু অবস্থা বোঝাচ্ছে না, তাই এখানে রিডিং এটা কিন্তু জেরান। এরপর আমরা দেখতে পাই মাই ওয়ার্ক ইজ কালেক্টিং দ্য প্লেটস অ্যান্ড ওয়াশিং দ্যাম। মাই ওয়ার্ক আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে কালেক্টিং দ্য প্লেটস, প্লেট কালেক্ট করা, অ্যান্ড ওয়াশিং দ্যাম এগুলোকে ওয়াশ করা। এখানে কালেক্টিং এবং ওয়াশিং শব্দদ্বয় যথাক্রমে নাউন হয়ে কমপ্লিমেন্ট হয়েছে, তাই আমরা বলতে পারি আইএনজি ভার্বগুলো এই বাক্যে জেরান হিসেবে কাজ করেছে। তাহলে আমরা বলবো আইএনজি ভার্বটা যদি নাউনের কাজ করে তাহলে তা কিন্তু জেরান। এখন নাউন হবে নাকি হবে না সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আইএনজি ভার্বটা যদি সাবজেক্ট হয় অথবা অবজেক্ট হয় অথবা অবজেক্ট অফ প্রিপোজিশন হয় অথবা কমপ্লিমেন্ট হয় তখন আমরা তাকে জেরান বলবো।
তো এতক্ষণের আলাপে আমরা ইতিমধ্যেই বুঝে গেছি আইএনজি ভার্বটা কখন মেইন ভার্ব হবে, কখন জেরার হবে। আইএনজি ভার্বটা কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে সেটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই আইএনজি ভার্বের ব্যবহার দেখতে হবে। আইএনজি ভার্বটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন সেটাকে আমরা আর জেরান বলতে পারবো না, বরং সেটা অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হবে। তো এই বিষয়টাকে বোঝার জন্য আমরা দুইটা টেকনিক অবলম্বন করতে পারি। দেখো এখানে লেখা আছে আইএনজি ভার্বটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। চেনার উপায়, আইএনজি ভার্বের পূর্বে বা পরে নাউন থাকবে। আইএনজি ভার্বটা অ্যাডজেক্টিভ কিনা এটা বুঝতে পারলেই আমরা বলে দিব আইএনজি ভার্বটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আইএনজি ভার্বের পূর্বে অথবা পরে কোনো একটা নাউন আছে কিনা সেটা খুঁজে বের করব এবং ওই নাউনের অবস্থা বোঝায় কিনা সেটা দেখব। যদি এমনটা হয় তাহলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো এবং এটার নাম দিব প্রেজেন্ট পার্টিসিপল। এটা চেনার আরেকটা উপায় হচ্ছে ওই নাউনটাকে কেমন দিয়ে প্রশ্ন করে তার অবস্থা কিনা সেটা দেখে নিব। চলো উদাহরণের মাধ্যমে কথাটাকে বুঝিয়ে দিই। এখানে আমরা দেখতে পাই ইন্টারেস্টিং একটা শব্দ আছে। এখন এটাকে আমরা কি মেইন ভার্ব বলবো নাকি জেরান বলবো নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবো? দেখো আমরা ইন্টারেস্টিং শব্দটা মেইন ভার্ব হবে না, কারণ তার পূর্বে কোনো অক্সিলারি ভার্ব নাই, সো মেইন ভার্ব বাদ। এটা জেরান হবে কিনা? জেরান হতে হলে শব্দ হচ্ছে সাবজেক্টের জায়গা বসবে, এখানে সাবজেক্ট হচ্ছে আই, সেটা জেরান না। অবজেক্টের জায়গা বসবে, অবজেক্ট কিন্তু এখানে বুক, সো এটা ইন্টারেস্টিং জেরান না। অবজেক্ট অফ প্রেপোজিশন হতে হবে, প্রেপোজিশনের পরে বসলে এটাকে আমরা অবজেক্ট অফ প্রেপোজিশন বলতে পারতাম। এই বাক্যে যেহেতু কোনো প্রেপোজিশন নাই তাই এটাকে আমরা অবজেক্ট অফ প্রেপোজিশন বলতে পারছি না। তারপরে 4 নাম্বার হচ্ছে কমপ্লিমেন্ট হতে পারে। এই বাক্যে যেহেতু কোনো লিংকিং ভার্ব নাই, সো ইন্টারেস্টিংটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারছি না। সো এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে প্রেজেন্ট পার্টিসিপল, এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা সরাসরি দেখব এটা প্রেজেন্ট পার্টিসিপল কিনা। তো এটা বের করার জন্য সহজ উপায় হচ্ছে ইন্টারেস্টিং এর ঠিক আগে অথবা পরে কোনো নাউন আছে কিনা খুঁজে বের করব। ঠিক আগে কোনো নাউন নাই, ঠিক পরে একটা নাউন আছে বুক। এখন আমরা দেখব এই নাউনের অবস্থা বোঝায় কিনা। আমরা দেখতে পাই ইন্টারেস্টিং বুক, আনন্দদায়ক বই, জি অবশ্যই অবস্থা বোঝায়। সো এখানে ইন্টারেস্টিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হলে এটার নাম আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তো আবারও বলছি, দেখো আইএনজি ভার্বের পূর্বে অথবা পরে যদি কোনো নাউন থাকে আর ওই নাউনের অবস্থা বোঝায় তাহলে সেটাকে আমরা জেরান বলবো না, বরং সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল। চলো আরেকটা উদাহরণ একটু দেখে নিই। দ্য বার্কিং ডগ ওয়াজ অ্যানোয়িং। এই বাক্যে আমরা দেখতে পাই বার্কিং ডগ। যে বার্কিং শব্দটা ঠিক আগে অথবা পরে কোনো নাউন আছে কিনা একটু খুঁজে দেখি। আগে নাই, পরে আছে, সো ডগ হচ্ছে নাউন। এই নাউনের পূর্বে অবস্থিত বার্কিং শব্দটা ডগের অবস্থা বোঝাচ্ছে কিনা? যে অবস্থা বোঝাচ্ছে, কেমন কুকুর, ঘেউ ঘেউ রত কুকুর। সো বার্কিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আমরা দেখি অ্যানোয়িং, এটা কি? এটা কি জিরার নাকি মেইন ভার্ব নাকি প্রেজেন্ট পার্টিসিপল? দেখো আমরা আগেই বলেছি মেইন ভার্ব হওয়ার জন্য শর্ত হচ্ছে অক্সিলারি ভার্ব থাকতে হবে, পাশাপাশি কন্টিনিউয়াস টেন্স হতে হবে। এখন দেখো তোমরা এখানে অক্সিলারি ভার্ব দেখে অনেকেই ভাববে এটা মনে হয় মেইন ভার্ব কন্টিনিউয়াস টেন্স। জি না, এখানে অ্যানোয়িংটা মেইন ভার্ব না, কারণ অ্যানোয়িং ভার্বটার পূর্বে অক্সিলারি ভার্ব আছে, এটা সত্য, কিন্তু এটাকে কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স বলতে পারছি না। কন্টিনিউয়াস টেন্স যদি বলতাম তাহলে এখানে বাক্যটার অর্থ হতো গেউ গেউরত কুকুরটি বিরক্ত করছিল, কিন্তু কাকে বিরক্ত করছিল এই বাক্যে সেই কথাটা নাই। যেহেতু সেই কথাটা নাই তাই এভাবে বাক্যটাকে বললে বাক্যটার মধ্যে অর্থের ঘাটতি দেখা যাবে। সো এই বাক্যটার অর্থ মূলত হবে ঘেউ ঘেউরত কুকুরটি ছিল বিরক্তিকর। তাই আমরা বলতে পারছি ওয়াজ থাকার পরেও এখানে অ্যানোয়িং শব্দটাকে আমরা মেইন ভার্ব বলতে পারছি না। তাহলে এটা কি হবে? হয় জেরার হবে, না হয় প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখন আমরা দেখি এই ওয়াজ লিংকিং ভার্বের পরে কিন্তু অ্যানোয়িং বসলে সেটা কমপ্লিমেন্ট নাও হতে পারে। এখন আমরা দেখব এই যে ডগের অবস্থা বোঝাচ্ছে কিনা। হ্যাঁ, ডগের অবস্থা বোঝাচ্ছে। যেহেতু ডগের অবস্থা বোঝাচ্ছে তাই এটাকে আমরা জেরার না বলে প্রেজেন্ট পার্টিসিপল বলে দেব। এরপর আমরা চলে যাই, The woman wearing a blue dress is sitting by the window. এখানে wearing ভার্বের সাথে আইএনজি আছে, তারপরে নাউন নাই, তার আগে নাউন আছে ওমেন। এখন এই ওমেনের অবস্থা বোঝাচ্ছে কিনা? যে ওমেনের অবস্থা বোঝাচ্ছে ওমেনটা কেমন, নীল ড্রেস পরিহিতা। সো এখানে wearing শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর তার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল। এরপর আমরা দেখি the pen staying on the desk belong to the teacher. এই বাক্যে পেন শব্দটার পরে staying ভার্বের সাথে আইএনজি আছে। এখন আমরা দেখি স্টেইং শব্দটা পেনের অবস্থা বোঝাচ্ছে কিনা। আমরা দেখি কলমটা কোথায় আছে, ডেস্কের উপরে, সো কলমের অবস্থা বোঝাচ্ছে।
তাই এখানে স্টেইং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল। তো এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম ভার্বের সাথে যদি আইএনজি লাগে সেটা মেইন ভার্ব নাকি জেরার নাকি প্রেজেন্ট পার্টিসিপল তা বের করার কৌশল। আশা করি আইএনজি ভার্বের ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। এখন থেকে কিন্তু আইএনজি দেখলেই তাকে আমরা জেরার বলে দেব না, বরং আইএনজি দেখলে তা জেরার নাকি প্রেজেন্ট পার্টিসিপল নাকি মেইন ভার্ব এই বিষয়টাকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব। এখন আমরা দেখব ভার্বের 3 নাম্বার রূপের ব্যবহার। ভার্বের 3 নাম্বার রূপ ইংরেজি বাক্যে 3 ভাবে ব্যবহৃত হয়। নাম্বার 1 হচ্ছে মেইন ভার্ব, নাম্বার 2 হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, নাম্বার 3 হচ্ছে ফার্স্ট পারফেক্ট পার্টিসিপল। তো এখানে আমরা ফার্স্ট পারফেক্ট পার্টিসিপলের আলাপটা করব না, কারণ ফার্স্ট পার্টিসিপল এখানে হ্যাভিং প্লাস V3 বসে যা কিনা খুব ইজিলি চেনা যায়। তো এখানে আমরা আলাপ করব হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপের 2টা ব্যবহার। নাম্বার 1 হচ্ছে মেইন ভার্ব, নাম্বার 2 হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তো ভার্বের 3 নাম্বার রূপ দেখলেই সাধারণত আমরা মনে করি এটা হচ্ছে মেইন ভার্ব, কিন্তু না, ভার্বের 3 নাম্বার রূপ দেখলেই সবসময় মেইন ভার্ব মনে করার কোনো কারণ নেই। ভার্বের 3 নাম্বার রূপ মেইন ভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, সেটা আমরা কিভাবে বুঝবো? চলো বিষয়টাকে একটু স্ক্রিন থেকে দেখে নিই। ভার্বের 3 নাম্বার রূপ মেইন ভার্ব কিনা সেটা চিনবো কিভাবে? সেটা চেনার প্রথম উপায় হচ্ছে এর পূর্বে অক্সিলারি ভার্ব থাকবে, যেমনটা এখানে লেখা আছে মেইন ভার্ব উইথ অক্সিলারি ভার্ব, অথবা এখানে চেনার উপায় এর পূর্বেও লেখা আছে এর পূর্বে অক্সিলারি ভার্ব যুক্ত হয়ে মেইন ভার্ব হিসেবে কাজ করবে, এবং এটার মধ্যে টেন্স হতে হবে। এটা কোন টেন্স হবে? যেমনটা এখানে লেখা আছে অ্যাক্টিভের পারফেক্ট টেন্স। অ্যাক্টিভের প্রত্যেকটা পারফেক্ট টেন্সে ভার্বের 3 নাম্বার রূপ বসবে। এছাড়াও প্যাসিভের সকল টেন্সেই ভার্বের 3 নাম্বার রূপ বসে। সো আমরা বলতে পারছি ভার্বের 3 নাম্বার রূপ যখন মেইন ভার্ব হবে অবশ্যই তার পূর্বে অক্সিলারি ভার্ব থাকবে এবং তার টেন্সে পরিণত হবে। এই বিষয়টাকে আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। আই হ্যাভ অলরেডি ডান দিস ওয়ার্ক, এই বাক্যে আমরা দেখতে পাই ডান ভার্বের 3 নাম্বার রূপ। এখন এটাকে আমরা মেইন ভার্ব বলবো কিনা? হ্যাঁ বলতে পারি, কারণ তার পূর্বে হ্যাভ রয়েছে যা কিনা প্রেজেন্ট পারফেক্টকে নির্দেশ করে। এরপর আমরা দেখতে পাই দ্য টিচার্স হ্যাড কাম বিফোর দ্য স্টুডেন্টস। এখানে আমরা দেখতে পাই কাম ভার্বের 3 নাম্বার রূপ, তার পূর্বে হ্যাড রয়েছে যা কিনা ফার্স্ট পারফেক্টকে ইঙ্গিত করে। এরপর আমরা দেখতে পাই আই উইল হ্যাভ রিচড, এখানে রিচড ভার্বের 3 নাম্বার রূপ, তার পূর্বে উইল হ্যাভ রয়েছে যা কিনা ফিউচার পারফেক্টকে নির্দেশ করে। এরপরে যে বাক্যটা তা আছে দ্য বুক উইল বি পাবলিশড টুমরো, এখানে পাবলিশড ভার্বের 3 নাম্বার রূপ, তার পূর্বে উইল বি রয়েছে যা কিনা প্যাসিভের ফিউচার ইনডিফিনিট টেন্সে ইঙ্গিত করে। সো এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম ভার্বের 3 নাম্বার রূপ যখন মেইন ভার্ব হবে তখন তার পূর্বে অক্সিলারি ভার্ব থাকতেই হবে। এখন আমরা দেখব ভার্বের 3 নাম্বার রূপ যখন বাক্যে বসবে এটা মেইন ভার্ব না হলে হবেটা কি? এটা মেইন ভার্ব না হলে বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে নন ফাইনাইটের প্রকার ফার্স্ট পার্টিসিপল হবে। তো চলো বিষয়টা আমরা একটু দেখে নিই। ফার্স্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নাম্বার রূপ ফার্স্ট পার্টিসিপল হয়ে যখন অ্যাডজেক্টিভ হবে চিনবো কিভাবে? আমরা একদম সহজ উপায়, বাক্যে নাউন বা প্রোনাউনের পূর্বে অথবা পরে বসে তাকে মডিফাই করবে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের অবস্থা বোঝাবে। এটা কিন্তু ওই যে আইএনজি ভার্বের মতোই। যদি আমরা এত ভেজাল না করতে চাই তাহলে আমাদের জন্য সহজ অপশন হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ যদি অক্সিলারি ভার্ব ছাড়া বসে তখন তা অ্যাডজেক্টিভ। এই যে এখানে লেখা আছে অক্সিলারি ছাড়া বসবে। An educated man is respected by all, এখানে আমরা দেখতে পাই এডুকেটেড ভার্বের 3 নাম্বার রূপ, রেসপেক্টেড ভার্বের 3 নাম্বার রূপ। দেখো রেসপেক্টেড ভার্বের পূর্বে ইজ রয়েছে, সো এটা হচ্ছে মেইন ভার্ব। কিভাবে চিনছি? এটা হচ্ছে প্যাসিভের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। এখন আমরা দেখি এডুকেটেড এর পূর্বে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই এখানে আমরা এডুকেটেড কে মেইন ভার্ব বলবো না, বরং আমরা বলবো এডুকেটেড এর আগে পরে নাউন আছে, যেহেতু ম্যান, এই ম্যানের অবস্থা বোঝাচ্ছে তাই এটি অ্যাডজেক্টিভ। এবার আমরা আমাদের লাস্ট উদাহরণে চলে যাচ্ছি। দ্য বুক রিটেন বাই খালেদ ইজ মার্ভেলাস। এখানে আমরা দেখতে পাই এই যে রিটেন ভার্বের 3 নাম্বার রূপ রয়েছে, রিটেনের পূর্বে কোনো অক্সিলারি ভার্ব নাই, দ্যাট মিন্স হচ্ছে এটা বাক্যে মেইন ভার্ব হয়নি। তাহলে এটা কি হয়েছে? এই যে বুক শব্দটার অ্যাডজেক্টিভ হয়েছে, তাই এখানে রিটেন শব্দটা ফার্স্ট পার্টিসিপল যা কিনা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তো বন্ধুরা আশা করি পুরো বিষয়টা তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপরও যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করবে, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।
আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।